রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। নমস্কার। খবর এখন শুধু খবর এখন ছিল না, খবর একটা ব্রেইন ছিল, একটা হার্টও ছিল। অনেক বছর আগে আমি যখন আমেরিকায় রাজীব গান্ধীর সঙ্গে গিয়েছিলাম, তখন ওয়াশিংটনে উনি আমাকে একটা প্রশ্ন করেন। উনি বললেন, তোমরা এত বড় বড় কেন, এত ভারী একটা ক্যামেরা নাও, তার সঙ্গে এত ভারী একটা রেকর্ডার নাও, আর আমেরিকান জার্নালিস্টরা ছোট্ট ক্যামেরা নিয়ে তোলে, ব্যাপারটা কি বুঝিয়ে বলো তো আমাকে। তখন বেটা ক্যামের যুগ, বেটা ক্যাম এসছে, বেটা ক্যামকর্ডার। তা আমি যখন বলি ওরা বেটা ক্যাম ইউজ করে, আমাদের তো বেটা ক্যাম নেই। উনি তখনই দুটো বেটা ক্যামকর্ডার আনার ব্যবস্থা করেন। এই ব্যাপারটা আমার মাথায় ছিল। পরে যখন খবর এখন শুরু হলো, তখন আমরা সেই ভারী ক্যামেরা, সেই রেকর্ডার ব্যবহার করতাম। উপায় ছিল না, আমাদের বেটা ক্যাম কেনার ক্ষমতাও ছিল না। কিন্তু বুঝলাম, ছোট যদি ডিজিটাল ক্যামেরায় কাজ করা যায়, তাহলে মুভমেন্টটা সহজ সরল হবে। আমি আর আমার মেয়ে খোঁজ নিলাম, বিদেশে তখন বাজারে এই ডিজিটাল ক্যামেরা এসেছে, জাস্ট সবে এসেছে। তা আমি আর রূপসা চলে গেলাম সিঙ্গাপুরে, গিয়ে 3টে ক্যামেরা কিনে আনলাম। 2টো আমরা নিয়ে আসতে পারতাম দুজনে, কিন্তু তৃতীয়টা কাস্টমস আটকে দিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষে কলকাতার কাস্টমসের কালেক্টর ক্যামেরাটা ছাড়লেন। তখন আমাদের নন-লিনিয়ার ডিজিটাল এডিটিং ছিল না, সুতরাং ওই ডিজিটাল ক্যামেরাতে ছবি আনার পরে সেটা ইউম্যাটিকে ট্রান্সফার করে ইউম্যাটিকে এডিটিং করতে হতো। এটা একটা কাম্বাসাম প্রসেস, সময় সাপেক্ষ, এবং এটা ঠিক ওয়ার্কেবল না। একটা নন লিনিয়ার আমাদের ছিল, অ্যানালগ নন লিনিয়ার আমাদের ছিল, কিন্তু সেটা ব্যবহার করা হতো ESPN-এর কাভারেজের তার রেকর্ডিংগুলো এডিট করার জন্য। পরে যখন ডিজিটাল এডিটিং এলো, মানে নন লিনিয়ার এডিটিং এলো, আমরাই প্রথম সেটার দিকে ঝাঁপ দিলাম। আমাদের ক্যামেরাম্যান অ্যান্ড এডিটরদের মধ্যে খুঁজলে অনেক মজার গল্প আছে। তন্ময় আর বড় বাপ্পা দুজনেই দারুণ ফুটবল খেলতো, ভালো ফুটবলার। ওদের দুজনেই মানে আমাদের টিমের সব কিছু করতো। ওদের দুজনের জন্যই আমরা 3বার টানা চ্যাম্পিয়ন হয়েছিলাম। বড় বাপ্পার বাবা পাখি আমার সহকর্মী ছিলেন। এই বড় বাপ্পা আমার সঙ্গে কিন্তু 11টা দেশের ওই ASEAN র্যালিতেও গিয়েছিল। ওরা শুধু ভালো ক্যামেরাম্যানই ছিল না, খবরটা বুঝতো। খবর না বুঝলে কিন্তু ক্যামেরাম্যান হওয়া যায় না। আর ঠিক গাইডেন্স আর শেখার ইচ্ছা থাকলে ওরা একদিন ওরা নিজেরই ওয়ান ম্যান আর্মি হয়ে যেতে পারত। মানে ভিডিও রিপোর্টার যাকে বলা হয়, আর বিদেশে যাদের বলা হয়। আমার বিশ্বাস ছিল ওদের মধ্যে সেই ক্ষমতা আছে। আমাদের লক্ষ্যই ছিল শুধু রিপোর্টার নয়, ভিডিও রিপোর্টার তৈরি করা, যারা একাই সব কিছু সামলাতে পারবে। আজকে হলে হয়তো আমরাই প্রথম মোবাইল ফোন ব্যবহার করতাম, পোর্টেবল এবং ডাইনামিক। একজন ক্যামেরার ম্যানের কথা মনে পড়ছে, বাপি, ভালো নাম পসিবলি দয়াল। ও অসুস্থ হয়ে পড়ে, টিবি ধরা পড়ে। আমরা ওকে কাভারেজ যাওয়া বন্ধ করে দিলাম।
আমাদের বাড়িতে ওই ছাতের ওখানে একটা ঘর ছিল, আমরা বললাম তুই ওই ঘরেই থাক। চিকিৎসার পর ও এমন সব দুঃসাহসিক কাজ করতে শুরু করলো, মানে ডেয়ারিং যাকে বলা হয়, যেগুলো দেখে আমিও অবাক হয়ে যেতাম। তার কিছু নমুনা আপনারা এখানে দেখতে পাবেন। আর অনেকের নাম বলার আছে, কিন্তু সবাইকে বলতে গেলে এই লিস্টটা শেষ হবে না। আসলে আমরা দল বেঁধে কাজ করতাম, ইন্ডিভিজুয়ালি না। আমার এখানে বোর্ড লিখেছিলাম উই নট আই। আমাদের বন্ধু সুদেশনা রায়, ও একবার হায়দ্রাবাদে শুটিং করতে গেল রামোজি ফিল্ম স্টুডিওতে। ফেরার সময় ওখানকার একটি ছেলে ইস্ত্রি করতো, লক্ষ্মণ, তাকে নিয়ে চলে এলো। তো আমাকে এসে বললো, অভিজিৎদা আপনি খবর এখন ওকে নিয়ে নিন। আমি নিয়েও নিলাম। ও বাংলা দূরের কথা, ইংরেজি দূরের কথা, এক বর্ণ লিখতেও পারে না, এক বর্ণ পড়তেও পারে না। কিন্তু ওর শেখার ইচ্ছাটা ছিল সাংঘাতিক। একদিন এমন হলো যে সব রিপোর্টাররা ওই লক্ষ্মণ করে খুঁজে বেড়াতো, কারণ ও ননলিনিয়ার ভিডিও এডিটিংয়ে ভীষণ ফাস্ট ছিল। সব রিপোর্টাররা ওকেই চাইতো। ওর কাজের গতি সাংঘাতিক, অসাধারণ ছিল। এখন লক্ষ্মণ আছে হায়দ্রাবাদে, এক ছেলে এক মেয়ে, খুব আনন্দে আছে। আরেকজন ছিল টি বয়, বাচ্চা ছেলে, এসে জয়েন করেছিল আমাদের এখানে, চন্দন। আছে আমার ডান হাত, আমার বাঁ হাত। এডিটিং করে, প্রোডাকশন ম্যানেজারের কাজ করে, সাউন্ড রেকর্ডিং করে, অফিসের সব ফাইল সামলায়, আর আমাকেও সামলায়। আর সামলাতে গিয়ে মাঝে মাঝে আমার উপর চেঁচামেচি করে আবার। তো যাই হোক, ওই চন্দনও। তো এই যে মাল্টিটাস্কিং, এটা কিন্তু আমাদের এখানে আমি পছন্দ করতাম। সবাইকে সব কিছু শিখতে হবে। যখন আমি দূরদর্শনে ছিলাম তখন প্রায় প্রতি বছর কোনো সময় একবার, কোনো সময় দুবার বিদেশ যেতে হতো। অনেকেরই ধারণা ছিল আমার নিশ্চয়ই কোনো একটা মানে রশি আমাকে টানছে। অ্যাকচুয়ালি তা ছিল না, এটা কাকতালীয় ছিল না মোটেই। আমি ক্যামেরা চালাতে পারতাম, নাগরাতে সাউন্ড রেকর্ডিং করতে পারতাম, রিপোর্টিং করতে পারতাম। মাল্টিটাস্কিং ছিল বলেই আমি সিলেক্টেড হতাম। আমাদের নিউজ টিমকেও মাল্টিটাস্কিং করতে হবে বলে আমার ইচ্ছে ছিল, আমি করাতামও। আমি চাইছিলাম ওয়ান ম্যান আর্মি সবাই তৈরি হবে। ইনফ্যাক্ট আমাদের এখানে অনেকেই আছে যারা সব কিছুই করতে পারে। আর গ্রাফিক্সের টিমটাও দারুণ ছিল। আমার মেয়ে রূপসা যেমন অ্যানিমেশন করতো 3D, ও মেইন টাইটেলগুলো করতো। ডেইলি গ্রাফিক্স করার জন্য ছিল গোল্ডি। ওকে আমি বম্বে পাঠিয়েছিলাম ভার্চুয়াল রিয়েলিটি শেখার জন্য। এখন সে দারুণ কাজ করছে একটি বিখ্যাত টিভি চ্যানেলে। শুভব্রত নন্দী আজ প্রতিষ্ঠিত শিল্পী, প্রায় এক্সিবিশন হয় একাডেমিতে বিভিন্ন জায়গায়। সমীর কুণ্ডু একটা আর্ট স্কুল চালায়। সবাই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। ভাবতে অত্যন্ত ভালো লাগে যে আমি একটু হলেও ওদের পাশে দাঁড়াতে পেরেছি। এদের যে সাফল্য, এটা যে আমাকে কি আনন্দ দেয় সেটা আমি বোঝাতে পারবো না। যখন এই খবরগুলো আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন কতটা পরিশ্রম, কতটা গবেষণা, কতটা ব্যাক অফিস হেল্প থাকলে এই ধরনের খবর করা সম্ভব হয়। আমরা কিন্তু ক্লাসে বসে শেখাইনি, শুধু অভিজ্ঞতা শেয়ার করে নিতাম।